স্বাগত। দেখছেন বাংলাদেশ এখন। আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। স্টুডিওতে আছেন অ্যাসোসিয়েটেড প্রেসের ব্যুরো প্রধান জুলহাস আলম। স্বাগত জুলহাস আলম। আমরা একটা লম্বা সময় ধরেই দেখছি যে বিশেষ করে ইউরোপ কেন্দ্রিক যে উদ্বাস্তুদের সমস্যা, সেটি কিন্তু এখন সারা পৃথিবীতেই একটা আলোচিত বিষয়। এবং বিশেষ করে আমরা জানি যে আইলানের মৃত্যুর পর এবং তার এই ছবিটি সারা বিশ্বে একটা স্পাইরাল ইফেক্ট আনার পরে কিন্তু আমরা দেখছি যে বিষয়টা আবার নতুন করে ভাবা শুরু হয়েছে যে কিভাবে এই ধরনের অভিবাসীদের সমস্যাটাকে সমাধান করা যায় এবং ইউরোপে এটা নিয়ে কী করা যায় সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা চলছে। তো অভিবাসীদের, বিশেষ করে অবৈধ অভিবাসীদের এই অভিবাসন প্রক্রিয়াটার পেছনের সমস্যাগুলি আসলে চিহ্নিত না করা গেলে কি এখান থেকে কোনো বের হয়ে আসার পথ আছে? না, এখন তো ইউরোপিয়ান ইউনিয়ন এটা নিয়ে কাজ করছে এবং তারা চাপের মুখে বা একটা সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছে যেটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না তাদের কাছে। তো সেই জায়গা থেকে আসলে এখন যে জায়গায় চলে গেছে এই সমস্যাটা, এটা অনেক তীব্র হয়ে গেছে। আমরা জানি যে এই সমস্যার পেছনে আসলে কারণগুলো কি, কারণ দীর্ঘদিন ধরে কথা হচ্ছে। এটা আমি এক কথায় যদি বলি, আসলে এটা হচ্ছে সম্মিলিত পাপের ফল। যদি এইভাবে বলি, পাপ বলতে আমি এখানে বলছি যে অবিচার, অন্যায়। মিডল ইস্টের যেসব সরকারগুলো আছে প্রচণ্ডভাবে নায়কতান্ত্রিক, প্রচণ্ডভাবে অগণতান্ত্রিক, এবং তারা নিজেদের ক্ষমতার লোভে এবং নিজেদের কর্তৃত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা নিজের জনগণকে তাদের প্রতিপক্ষ বানিয়ে যুদ্ধ, বিগ্রহ, কনফ্লিক্ট চালিয়ে যাচ্ছে। এবং এটার সাথে নানাভাবে আপনি দেখবেন যে পশ্চিমা বিশ্বের সরাসরি সম্পর্ক রয়ে গেছে। আপনি যদি দেখেন যে এই যারা এভাবে রিফিউজি হয়ে যাচ্ছে, যারা এভাবে দেশ ছেড়ে এত জীবনে ঝুঁকি নিয়ে চলে যাচ্ছে, বাচ্চাদের ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে, এদের পেছনে দেখবেন যে অনেক পশ্চিমা শক্তি, মানে এখানে যুদ্ধ যুদ্ধ আপনি জানেন যে যুদ্ধ একটি ব্যবসা, কারণ যুদ্ধ যখন হয় তখন অনেক সাপ্লাইয়ের বিজনেস হয়। আপনি বিশেষ করে আপনি যখন জানেন যে যখন গালফ ওয়ারের পরে যখন ইরাকের যুদ্ধ এবং পরবর্তীতে যখন আমেরিকা যখন অ্যাটাক করে, তখন এই সময় তাদের একটা জর্জ বুশের সময়, তখন এক ধরনের ওখানকার যে কর্পোরেট বা যারা অস্ত্র ব্যবসা করে, যারা সাপ্লাইয়ের ব্যবসা করে, তাদের কাছে একটা ছিল যে যুদ্ধ করে এক ধরনের ওখানকার তাদের ইকোনমিটাকে চাঙ্গা রাখা। এবং যাদের কারো কাছে এটা যুদ্ধ একটা খেলা, কারো কাছে হচ্ছে জীবন মরণের সমস্যা। তো মিডল ইস্টে আমরা সেই সিচুয়েশন বলছি। মানে এটার অংশীদার হচ্ছে ওখানকার সরকারগুলো, ওখানকার যারা তেলের পয়সা এবং প্রচণ্ডভাবে অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র চালায়, তাদের অংশীদারিত্ব আছে, তাদের ভোগবিলাস, তাদের নিজস্ব গণ্ডির নিজস্ব যে সম্প্রদায় আছে। আপনি দেখবেন যে কোথাও ওয়াহাবি তারা কন্ট্রোল করছে, শিয়া সুন্নিদের একদম কোনো জায়গা নেই। আবার কোথাও দেখবেন যে শিয়ারা কন্ট্রোল করছে, যেখানে সুন্নিদের কোনো জায়গা নেই। ইরাকে আমরা জানি যে সুন্নিরা সংখ্যালঘিষ্ঠ, শিয়ারা বেশি। দিনের পর দিন, যুগের পর যুগ সাদ্দাম হোসেন সাহেব সেখানে শিয়াদেরকে নিষ্পেষিত করে গেছে। তার সুযোগে আবার তারা যখন সুযোগ পেয়েছে তারা আবার হিট করার চেষ্টা করেছে। একইভাবে আবার সেই সুন্নিদের যখন আটক করা হয়েছে তারা আবার বেরিয়ে গিয়ে এখন আইএস করেছে। তারা আবার এক ধরনের যারা সংখ্যালঘু আছে তাদের উপর অত্যাচার করছে। এবং অন্য যে ধর্মের জনগোষ্ঠী আছে তাদেরকে অত্যাচার করছে এবং কন্ট্রোল করার চেষ্টা করছে। এবং সিরিয়ার দিকে যদি তাকে আজকে যারা উদ্বাস্তু হচ্ছে তাদের একটা বিরাট অংশ হচ্ছে সিরিয়া থেকে। সিরিয়াতে বিশেষ করে 2011 পর থেকে যে সিচুয়েশন তৈরি হয়েছে, এখানে আজকে আমি একটি রিপোর্ট দেখছিলাম যেখানে হচ্ছে যে আইএসকে হিট করার জন্য আমেরিকান প্লেন ওখানে ঘোরাফেরা করছে, উঠছে। একইভাবে বলা হচ্ছে, যদিও রাশিয়া আনুষ্ঠানিকভাবে এটাকে স্বীকার করে না, কিন্তু বা ভ্লাদিমির পুতিন উনি স্বীকার করেন না যে সিরিয়ার যে সরকার আসাদ তাকে সহায়তা করা, তার পক্ষ নিয়ে ওখানে তার মতো করে অস্ত্র ব্যবসা করছে, হয়তোবা তার মুখে স্বীকার করছে না, কিন্তু অনেক ইন্টেলিজেন্স রিপোর্ট আছে, অ্যানালিস্ট আছে, তারা বিশ্বাস করে যে এগুলোর মধ্যে এক ধরনের কনফ্লিক্ট পেছনে এগুলো হলো কারণ। একইভাবে একটা জিনিস একদম সুনির্দিষ্টভাবে আপনি যেই পয়েন্টটি তুলছেন সেটি হচ্ছে যে শাসনতান্ত্রিক সমস্যা, গণতান্ত্রিক ব্যবস্থার অনুপস্থিতি এবং যুদ্ধ, সেইগুলির কারণে মানুষ যে উদ্বাস্তু হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে পুরো পরিবার নিয়ে উদ্বাস্তু হচ্ছে বা পরিবার নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখি যে বাংলাদেশের মতো দেশে বাস্তবতায় দেখা যায় যে অনেকেই ভাগ্যের সন্ধানেও আসলে ঝুঁকি নিচ্ছে। তো আমরা আমরা এই এই যে ধরেন রোহিঙ্গাদেরকে যদি দেখি, তাহলে নিশ্চয়ই তারা পারসিকিউশনের শিকার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ফলে যেখানেই মানুষ এরকম পারসিকিউশনের শিকার হচ্ছে, তারা
অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে, অন্য একটা অবস্থায় যাওয়ার চেষ্টা করছে, কিন্তু লক্ষ্যটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইউরোপ কেন্দ্রিক। ফলে সমস্যাটার একটা বলা যায় রিসিভিং এন্ড থেকে সমাধান ইউরোপ থেকে আসা দরকার। সেইটা নিয়ে ইউরোপের কোনো চিন্তা আছে কিনা? আমরা একটা ছোট্ট বিরতির পরে আপনার কাছে ফিরে আসছি। বাংলাদেশ এখনই নিচ্ছে 40 সেকেন্ডের বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জুলহাস আলম, এই যে মানে যারা বিভিন্ন জায়গায় মানে শাসন ব্যবস্থায় ত্রুটির জন্য পাড়ি দিচ্ছেন বা ঝুঁকি নিচ্ছেন, বিশেষ করে তাদেরকে রিসিভ করার ক্ষেত্রে ইউরোপের যে অবস্থান সেটি আসলে নানান রকমই আছে। এখন আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি দেখি তাহলে সেখানে অনেক বেশি আহ্বান জানানো হচ্ছে যে তাদেরকে যাতে গ্রহণ করা হয়। সেই দিকটি ইউরোপ কিভাবে দেখছে? ইউরোপে যেটা হয়েছে যে প্রথমে আমরা জানি যে এই বছরে প্রায় 2,500 মানুষ ভূমধ্যসাগর পার হতে গিয়ে মারা গেছে, ডুবে মরেছে, নিখোঁজ হয়েছে, এবং এর একটা বিরাট অংশ হচ্ছে সিরিয়া, লিবিয়া এসব জায়গা থেকে যাওয়া। আফ্রিকার কিছু অংশ আছে, মিডল ইস্টে বাকিটা। তো সেই জায়গা থেকে যেটা হচ্ছে, শুরুতে এটা নিয়ে নানা রকম ইউরোপ খুবই দ্বিধাগ্রস্ত ছিল, এখনো কিছু কিছু দেশ দ্বিধাগ্রস্ত। বাট এই আইল্যান্ড কুর্দির এই ছবি যে সে উপর হয়ে পড়ে আছে তুরস্কের একটি উপকূলে, সমুদ্র উপকূলে, এটি বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে এবং ইউরোপকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে, এবং মনে হয়েছে যে বিশ্ব মানবতা উপর হয়ে আছে। সেই জায়গা থেকে সারা পৃথিবীতে পৃথিবী থেকে আহ্বান জানানো হচ্ছে যে কিছু একটা করার জন্য। জাতিসংঘ থেকে আহ্বান করা হয়েছে। আমি যেটা বলছিলাম যে সম্মিলিত পাপের ফল, এর মধ্যে জাতিসংঘ পড়ে। বিশ্ব রাষ্ট্রসংঘ হিসাবে বা সংস্থা হিসাবে তার ভূমিকা সবসময় আমরা জোরালো দেখতে পাইনি। মনে হয়েছে যে অনেক ধরনের নতজানু একটা পলিসি। তো সেই জায়গা থেকে জাতিসংঘের একটা দায় আছে। তবে যেটি করেছে জার্মানি এবং ফ্রান্স, বিশেষ করে জার্মানির যে রোল, তারা যে ইউরোপিয়ান ইউনিয়ন আমরা জানি 28টি দেশ আছে, তার মধ্যে জার্মানি ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি। জার্মানির যে রোলটা নিয়েছে সেটি খুবই ইম্পর্টেন্ট। এরপরে তারা 24 ঘন্টা সময় মানে খুব 24 ঘন্টার বেশি সময় নেয়নি। ফ্রান্স এবং জার্মানি তারা একটা আহ্বান জানিয়েছে এবং জার্মানি তার বর্ডারকে ওপেন করে দিয়েছে অলমোস্ট। কারণ আমরা জানি যে বুলগেরিয়া এবং হাঙ্গেরি থেকে তারা অস্ট্রিয়া হয়ে জার্মানিতে ঢুকছে, এবং জার্মানি অনেক বেশি ওয়েলকামিং অ্যাটিটিউড দেখিয়েছে এবং মানবতাবাদী এক ধরনের অ্যাটিটিউড দেখিয়েছে, এবং যার চাপের কারণে আমরা জানতে পারি যে গতকালকে ডেভিড ক্যামেরন, ব্রিটিশ যে প্রধানমন্ত্রী আছেন, তিনি বাধ্য হয়েছেন বলতে ওনার শক্ত অবস্থানটিকে পাল্টাতে যে আমরা কয়েক হাজার শরণার্থীকে আশ্রয় দিব। আমার কথা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নকে দায় নিতে হবে, কারণ তারা সারা পৃথিবী রুল করেছে। এই ব্রিটিশ আমাদের এই উপমহাদেশ 200 বছর শাসন করেছে। তারা সারা পৃথিবীতে কলোনি স্থাপন করেছে, ফ্রেঞ্চ কলোনি স্থাপন করেছে, তারা সারা পৃথিবীতে লুটপাট করেছে, তারা আমাদের মানুষের রক্ত মাংস চুষে খেয়েছে। তাদেরকে কখনো কখনো যদি তারা এই দায় এখন না নেয়, এবং মিডল ইস্টের যুদ্ধের সাথে আমি যেটা বলছিলাম যে তাদের দায় আছে, এই দায় তাদেরকে নিতে হবে। আমি তো বিশ্বাস করি যে আটলান্টিক মহাসাগর যদি ওখানে না থাকতো তাহলে এই মানুষগুলো সব আমেরিকার দিকে ছুটতো, কারণ আমেরিকার দায় আছে, তাকে সে দায় নিতে হবে। কারণ তারা এই আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার মতো রিস্ক তারা নিচ্ছে না, তার চেয়ে বরং তারা এই কাছাকাছি জায়গায় গ্রিস, ইতালি, জার্মানি এসব জায়গায় পৌঁছার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা জানি যে সারা পৃথিবীতে যত মানুষ আছে তার প্রায় 7.3% পপুলেশন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এবং 28টি দেশের একটি সমন্বয়ে এই এলাকাটি গড়ে উঠেছে, এবং সেখানে 50 কোটি মানুষের দেশ। এখানে 10-20 লাখ মানুষকে অ্যাকোমোডেট করার মতো তাদের জায়গা আছে। আপনি ধরেন যে সুইডেনের কথা ধরেন, সুইডেন আমাদের চেয়ে বেশ কয়েক গুণ বড়, মানুষ হলো মাত্র 90 লাখ, তাহলে ওখানে 10 লাখ লোককে অ্যাকোমোডেট তারা করতেই পারে। তা আমার কথা হচ্ছে যে কারণে যে দায় নিয়ে তারা রিসিভিং এন্ডে আছে, সেই দায়টাকে তাদেরকে স্বীকার করে এটিকে নিয়ে নেওয়া উচিত, এবং আহ্বান জানানো হচ্ছে। এবং জার্মানি খুবই শক্তভাবে বলেছে যে ইকুইটেবল একদম ডিস্ট্রিবিউশন করা, যারা আসছে তাদেরকে যেন ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো সবাই যেন শেয়ার করে, এবং তারা যেন সবাই ভাগ করে নেয়, এবং এই মানুষগুলো জীবন জীবিকা এবং তাদের ব্যবস্থা করে, তাদের অ্যাসাইলামের ব্যবস্থা করে, তাদের রিফিউজি স্ট্যাটাস দেয় এবং তাদের ফ্যাসিলিটিস দেয়। অলরেডি কাজ শুরু হয়েছে। আমি আজকে দেখছিলাম যে জার্মানিতে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে অস্ট্রিয়ার সাথে, সেইখানে স্থানীয় প্রশাসন তারা হিমশিম খাচ্ছে তাদেরকে সুযোগ সুবিধা, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে, চিকিৎসা প্রদান করতে, বাট তারা দিচ্ছে। এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল
আজকে উনি বলেছেন যে আমার যে এক্সিস্টিং বাজেট আছে সেটা যদি না করলে তাহলে আমি সাপ্লিমেন্টারি বাজেট দিব, কোনো সমস্যা নেই, এই মানুষগুলোকে আমরা আশ্রয় দিতে আমরা প্রস্তুত। এবং অলরেডি আপনি জেনে খুশি হবেন অনেক মানবিক সংগঠন তারা অলরেডি যারা শরণার্থীর সাথে বেসিক ল্যাঙ্গুয়েজ কোর্স করানো শুরু করছে যাতে কমিউনিকেট করতে পারে যে আমার খাবার ফলে চাই। আমরা জুলহাস যেটা দেখছি, আইলান যেমন একদিকে তার ছবি সারা পৃথিবীকে মানুষকে ক্ষুব্ধ করেছে, ব্যথিত করেছে, আবার একই সঙ্গে কিছু কাজও শুরু হয়েছে যেন এই ধরনের পরিস্থিতি এড়ানো যায়, কিন্তু সেই কাজটা খুব বেশি বলা যায় ধীর গতির। এবং আমরা একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসবো যে মূল যে সমস্যাটা, সেই সমস্যাটা যেন উদ্বাস্তু কাউকে হতে না হয়, সেই দিকে বিশ্ব বিবেক যদি বলি, জাতিসংঘ এবং অন্যান্য দেশগুলি, তাদের এখনকার অবস্থানটা কি সর্বশেষ। যাচ্ছি একটা বিরতিতে, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জুলহাস আলম, এই যে শরণার্থীর সংকট যেটা চলছে, এখান থেকে বের হয়ে আসার কোনো পথ আছে কিনা, বা কি ধরনের পথ বের হয়ে খোঁজা আসার আপাতত তো যে ক্রাইসিসটা আছে এদেরকে রিসিভ করতে হবে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, তারপরে এদেরকে কিভাবে আত্মীকরণ করা হবে এগুলো পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, সেগুলো নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আমার মনে হয় যে পজিটিভলি এখন রেসপন্ড করছে কিছু সমস্যা লিমিটেশন থাকার পরও। তবে আমি যেটি বলছিলাম শুরুতে যে এই দায়টি তাদেরকে নিতে হবে নানা কারণে, বিশ্ব সংস্থাগুলো নিতে হবে, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে এই গ্লোবালাইজড যে পৃথিবী, যে এখন আপনি বাংলাদেশে কিছু করবেন সেটার ইম্প্যাক্ট আমেরিকাকে পড়বে না সেটা মনে করার কোনো কারণ নেই। কারণ আপনি এখানে এই দেশে যদি ইনস্টেবিলিটি তৈরি হয়, অস্থিতিশীলতা তৈরি হয়, তাহলে আপনার গার্মেন্টস আপনি কম পয়সায় পাবেন না। আপনি যদি এখানে আমার অস্থিরতা তৈরি করেন তাহলে আপনার এখানে বিনিয়োগ নষ্ট হবে। আপনি বাংলাদেশে অস্থিরতা তৈরি করবেন, আপনার পাশের দেশে যে ভারতে যে আপনার বিনিয়োগ আছে বিলিয়ন বিলিয়ন ডলার, সেটি নষ্ট হবে, বিনষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গাগুলো মাথায় রেখে আমার মনে হয় যে বিশ্ব মোড়ল যারা আছে তাদেরকে সারা পৃথিবী নিয়ে তাদের যে পলিসি আছে, তাদের যে নীতি আছে, বিশেষ করে মিডল ইস্ট নিয়ে তাদের যে নীতি আছে, যে মিডল ইস্টকে কীভাবে দ্বিধা বিভক্ত করে নানা রকমের কনফ্লিক্টের মধ্যে রেখে কীভাবে আরও বেশি ওখান থেকে তেল সংগ্রহ করা যায়, কিভাবে ওখান থেকে সম্পদ এবং নিয়ে একটা যাওয়া যায়। সময় বিশেষ করে যখন স্নায়ুযুদ্ধ চলছিল, তখন কিন্তু প্রত্যেকটি বড় রাষ্ট্রই তাদের নিজেদের নীতি অনুযায়ী তার মানুষকে বোঝাতে পারতো। এখন এই জিনিসটা না, অনেক এখন সীমিত হয়ে গেছে। সুযোগ নেই, কারণ এখন বিশ্বটা অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি ট্রান্সপারেন্ট, এবং আপনি লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই, বিশেষ করে ইন্টারনেটের রেভলিউশনের কারণে। কারণ কোথায় কি হচ্ছে মানুষ এটা জানতে পারে। সেই জায়গা থেকে আমি মনে করি যে বিশ্ব মোড়ল যারা আছেন আমাদের, যারা এইসব শক্তিশালী দেশ আছে, তাদেরকে অবশ্যই নীতি নিয়ে রিথিঙ্ক করতে হবে, পুনর্বিবেচনা করতে হবে, এবং কি করে তারা এই পৃথিবীটাকে আরেকটু শান্তিপূর্ণ রাখতে পারেন, কি করে তারা এই জায়গাগুলো অ্যাকোমোডেটিভ হতে পারে, কি করে এই যেসব কারণে এসব ক্রাইসিসগুলো তৈরি হচ্ছে সেই মূল উৎপাদন করতে পারে, সেই জায়গায় তাদের নজর দিতেই হবে। তা নাহলে তারা তাদেরকে অবশ্যই এই বিপদের মুখে আরো পড়তে হবে। এই ছিল বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।